তো শিশিরাঙ্ক যেটা সেটা হচ্ছে গিয়ে কত 400 আমরা বলেছিলাম এই মুহূর্তে শিশিরাঙ্ক তাহলে এই রুমের কত 24 ডিগ্রি না 26 ডিগ্রি বলো দেখি। আমরা শেষ পর্যন্ত বলেছিলাম যে শিশিরাঙ্ক হচ্ছে গিয়ে কত 24 ডিগ্রি সেলসিয়াস, কারণ 24 ডিগ্রি সেলসিয়াসের ধারণ ক্ষমতা হচ্ছে 400টি এবং 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যতগুলা জলীয় বাষ্প ছিল ততগুলা উপস্থিত জলীয় বাষ্প দ্বারা হচ্ছে গিয়ে ওই রুমটা বা ওই স্থানটা সম্পৃক্ত হয়েছে এবং তাহলে 24 ডিগ্রি সেলসিয়াসে হচ্ছে গিয়ে কি শিশিরাঙ্ক। সবাই বুঝতে পেরেছো শিশিরাঙ্কের ডেফিনেশন? ওকে, এখন শিশিরাঙ্ক ক্যালকুলেশন করার জন্য আমাদের একটা সূত্র আছে, সেই সূত্রটা যে যন্ত্রের মাধ্যমে বা যে যন্ত্রের সাহায্যে নির্ণয় করা যায় সেই যন্ত্রের নাম হচ্ছে গিয়ে হাইগ্রোমিটার। ঠিক আছে, হাইগ্রোমিটার যন্ত্র। হাইগ্রোমিটার যন্ত্রের কাজ কি বা হাইগ্রোমিটার যন্ত্র দিয়ে কিভাবে ক্যালকুলেশন করা হয়? হাইগ্রোমিটারতে হচ্ছে কি দুইটা থার্মোমিটার থাকে। ঠিক আছে, দুইটা থার্মোমিটার থাকে হাইগ্রোমিটার যন্ত্রে। একটা হচ্ছে গিয়ে শুষ্ক বাল্ব থার্মোমিটার। ঠিক আছে, একটা হচ্ছে শুষ্ক বাল্ব থার্মোমিটার আর একটা হচ্ছে সিক্ত বাল্ব থার্মোমিটার। ঠিক আছে, শুষ্ক বাল্ব থার্মোমিটারের যে রিডিং সেটা হচ্ছে গিয়ে শুষ্ক বাল্ব থার্মোমিটার রিডিং কে আমরা বলবো θ1 আর সিক্ত বাল্ব থার্মোমিটার রিডিং হচ্ছে গিয়ে θ2। দুইটা থার্মোমিটার থাকবে। শুষ্ক বাল্ব থার্মোমিটারটা হচ্ছে গিয়ে শুষ্ক থাকবে, আর যেটা সিক্ত বাল্ব থার্মোমিটার থাকবে ওই থার্মোমিটারে হচ্ছে গিয়ে নিচের প্রান্তটা হচ্ছে একটা ভেজা কাপড় দিয়ে পেঁচিয়ে ওই প্রান্তটা একটা ভিজা কৌটার মধ্যে বা পানির মধ্যে ডুবানো থাকে। কাপড়টা হচ্ছে গিয়ে পানি থেকে পানি শুষে নিয়ে তারপর ওই কাপড়ের মধ্যে দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে থার্মোমিটার বাল্বটাকে অলওয়েজ ভেজা রাখে, সিক্ত অবস্থায় রাখে। তখন থার্মোমিটারটা পাঠ একটু কম দেখায় এবং সেই যে তাপমাত্রা দেখায় সেটা হচ্ছে গিয়ে θ2। ওকে, আচ্ছা, এখন এই থার্মোমিটার দিয়ে বিজ্ঞানীরা যেভাবে ক্যালকুলেশন করেছে শিশিরাঙ্ক ক্যালকুলেশনের জন্য সেই ম্যাথমেটিক্যাল বা সূত্রটা হচ্ছে θ1 মাইনাস থিটা ইকুয়ালস টু ক্যাপিটাল জি θ1 মাইনাস θ2। ওকে, এটা হচ্ছে গিয়ে θ1 হচ্ছে গিয়ে শুষ্ক বাল্ব থার্মোমিটার রিডিং, θ2 হচ্ছে সিক্ত বাল্ব থার্মোমিটার রিডিং। থিটা হচ্ছে আমাদের জন্য এইখানে যে থিটা দেখতে পাচ্ছ এই থিটাই হচ্ছে গিয়ে শিশিরাঙ্ক। আর ক্যাপিটাল জিটা কি বলতো? ক্যাপিটাল জি এটা হচ্ছে গিয়ে গ্লেইসারের ধ্রুবক। ঠিক আছে, গ্লেইসারের ধ্রুবক না, এটাকে বলা হয় গ্লেইসারের উৎপাদক। ঠিক আছে, ধ্রুবক বলা হয় না, এটাকে বলা হয়ে থাকে গ্লেইসারের উৎপাদক। এটা নির্ভর করবে হচ্ছে θ1 এর উপর, মানে রুম টেম্পারেচার উপর, শুষ্ক বাল্ব থার্মোমিটারের উপর নির্ভর করবে। যেটা শুষ্ক বাল্ব থার্মোমিটার রিডিং বা থার্মোমিটার পাঠ সেটাই হচ্ছে গিয়ে আমাদের জন্য কক্ষ তাপমাত্রা। ঠিক আছে, এই θ1 এটাই হচ্ছে θ1টাই হচ্ছে গিয়ে আমাদের জন্য কক্ষ তাপমাত্রা। বুঝা গেছে, θ1টাই হচ্ছে কি আমাদের জন্য কি কক্ষ তাপমাত্রা। এখন হচ্ছে কি আমরা এই সূত্রের মাধ্যমে আমরা শিশিরাঙ্ক খুব সহজে ক্যালকুলেশন করে ফেলতে পারবো। এবার আসি আপেক্ষিক আর্দ্রতা নির্ণয়ের জন্য কি সূত্র আছে। আপেক্ষিক আর্দ্রতাকে আমরা ক্যাপিটাল আর দিয়ে প্রকাশ করব। এই ক্যাপিটাল আর এটা হচ্ছে গিয়ে স্মল এফ ডিভাইডেড বাই ক্যাপিটাল এফ ইন্টু কত 100%। ঠিক আছে, এটা হচ্ছে কি আপেক্ষিক আর্দ্রতার সূত্র। এখন স্মল এফ এর পরিচয় কি? স্মল এফটা হচ্ছে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পর চাপ। স্মল এফটা হচ্ছে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ। ঠিক আছে, এফটা হচ্ছে বাষ্পচাপ, কিন্তু কোন তাপমাত্রায়? শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ। আর এফটা কি? এফটা হচ্ছে গিয়ে কক্ষ তাপমাত্রায়, এটা হচ্ছে গিয়ে কক্ষ তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ। বুঝা গেছে, এফটা হচ্ছে গিয়ে স্মল এফটা হচ্ছে গিয়ে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ
আর ক্যাপিটাল এফটা হচ্ছে কক্ষ তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ। আমরা বাষ্পচাপের যে অনুপাত সেটা দিয়ে আমরা ক্যালকুলেশন করতে পারবো আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতা দিয়ে আমরা কি বুঝি? আপেক্ষিক আর্দ্রতা দিয়ে মূলত বোঝায় একটা নির্দিষ্ট এলাকার বাতাস কতটা ভেজা কতটা শুষ্ক এইটার পরিমাণ বোঝায়। ঠিক আছে, আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ যত বেশি আসবে বা পার্সেন্টেজ যত বেশি আসবে আমাদের ওই নির্দিষ্ট এলাকার বাতাস ততটা বেশি ভেজা বোঝাবে। আর আপেক্ষিক আর্দ্রতার মান যত কম আসবে ওই নির্দিষ্ট এলাকার বাতাস ততটা ড্রাই বোঝাবে। বুঝা গেছে কনসেপ্টটা? বা আপেক্ষিক আর্দ্রতা ক্যালকুলেট মানে সূত্রটা নিয়ে সবাই জি ক্লিয়ার স্যার। হয়েছো? ওকে। আর শিশিরাঙ্ক এটাও আই থিঙ্ক তোমরা ক্লিয়ার। এবার আমরা হচ্ছে গিয়ে একটা ম্যাথমেটিক্স করব। ম্যাথমেটিক্সটা হচ্ছে তোমাদের বইতে সাধারণত প্রসারের বইতে আছে চট্টগ্রাম বোর্ড 2015। ঠিক আছে, এই ম্যাথটা আমরা করতে পারি। এই ম্যাথটা হচ্ছে গিয়ে ভালো একটা ম্যাথ আছে, এটা একটু দেখার চেষ্টা করি। ঠিক আছে, তোমাদের বই দেখো, খুঁজে বের করো চট্টগ্রাম বোর্ড 2015 অনুশীলনীতে আছে সেট 2 729 পৃষ্ঠা আমার বইতে। সেটা হচ্ছে এরকম দেখতে, এই যে এই বক্সেরটা। ঠিক আছে, এই বক্সেরটার মতো দেখতে। একটু খুঁজে বের করো চট্টগ্রাম বোর্ড 2015। তারপর আমরা এই ম্যাথটা একটু দেখার চেষ্টা করি। এই ধরনের ম্যাথ কিন্তু পরীক্ষাতে অনেক আসে। ঠিক আছে, কিভাবে করতে হবে আমি স্টেপ বাই স্টেপ প্রতিটা লাইন দেখায় দিব। তোমাদের উদাহরণে এই ম্যাথগুলো করে দেওয়া আছে অসংখ্য, সেগুলো মাঝে মাঝে দেখা যায় একটু কঠিন মনে হয়, সেটা একটু দেখা দিব কিভাবে করতে হবে। সবাই বের করেছো, খুঁজে পেয়েছো? জি স্যার। জি স্যার। জি স্যার। এখানে একটা চার্ট দেওয়া আছে, ঢাকা এবং রাজশাহী দুইটা নির্দিষ্ট স্থানে চার্ট দেওয়া আছে। ঢাকাতে শুষ্ক বাল্ব থার্মোমিটার পাঠ 28.6, আর সিক্ত বাল্ব হচ্ছে 20.6। আর বায়ুর তাপমাত্রায় গ্লেসিয়ারের উৎপাদক জি এর মান 1.664। আর রাজশাহীতে বায়ুর তাপমাত্রায় গ্লেসিয়ার ধ্রুবক শুষ্ক বাল্ব থার্মোমিটার পাঠ দেওয়া আছে, সিক্ত বাল্ব থার্মোমিটার পাঠ দেওয়া আছে, আর হচ্ছে জি এর মান দেওয়া আছে। আমাদেরকে ক নাম্বার ক্যালকুলেশন করতে বলেছে যে ঢাকার শিশিরাঙ্ক কত, পারবা করতে? ঢাকার জি স্যার শিশিরাঙ্ক পাবো। আমরা যদি এই ক নাম্বারটা স্যার। করতে চাই, ঢাকার জন্য ক নাম্বারটা করতে চাইলে θ1 এর মান কত বলো দেখি? θ1 এর মান কত? 28 এখানে 20.6 ডিগ্রি সেলসিয়াস। 28.6 ডিগ্রি সেলসিয়াস। আর θ2 কত ঢাকার জন্য? 20 ডিগ্রি 20.6 সেলসিয়াস। ডিগ্রি সেলসিয়াস। আর জি এর মান ঢাকার জন্য কত? 1.664। আর থিটা হচ্ছে গিয়ে শিশিরাঙ্ক, আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, করে ফেলো তো। সূত্রটা হচ্ছে θ1 মাইনাস থিটা ইকুয়ালস টু ক্যাপিটাল জি θ1 মাইনাস θ1 θ2। ঠিক আছে, দেখো তো কত আসে থিটা। আমরা জি সবগুলো মান যদি বসাই আমরা উত্তর দেখে লিখে ফেলি। থিটার মান আমরা শিশিরাঙ্ক পেয়েছি 14.29 ডিগ্রি সেলসিয়াস। কারণ এখানে আর কোনো ক্রিয়েটিভিটি নেই, ফর্মুলাটা লেখা আছে, কি কি দেওয়া আছে সেটাও লিখে ফেলেছি, তাহলে শিশিরাঙ্ক আমরা খুব সহজে ক্যালকুলেশন করে ফেলতে পারবো। ওকে, হয়ে গেল। এই হচ্ছে কি আমাদের দেয়া আছে। এখন খ নাম্বার বলেছে উপরিক্ত তথ্য মতে কোন ব্যক্তি কোথায় অধিকতর স্বস্তিবোধ অনুভব করবেন। আমরা অধিকতর স্বস্তিবোধ অনুভব করব কোথায় এটা নির্ণয় করার জন্য আমরা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা ক্যালকুলেশন করব ঢাকার জন্য আর কোথাকার জন্য, রাজশাহীর জন্য। এখন ঢাকা প্রথমে যদি আমরা ঢাকার জন্য খ নাম্বারটা করতে চাই, আমাদের হচ্ছে প্রথমে একটা চার্ট করে ফেলবো আমরা সাথে সাথে। ঠিক আছে, এই চার্টটা করে ফেলবো। এই চার্টে এভাবে লিখবো, এখানে হচ্ছে গিয়ে তাপমাত্রা আর এই পাশে লিখবো হচ্ছে গিয়ে বাষ্পচাপ। ঠিক আছে, বাষ্পচাপের একক কোয়েশ্চেনে বলে দেওয়া আছে মিলিমিটার মার্কারি, আমরা হচ্ছে মিলিমিটার মার্কারি নিব। এখন কত কত তাপমাত্রা দেওয়া আছে দেখো, টেবিল ছকের নিচে একটা বিভিন্ন তাপমাত্রায় বাষ্পচাপ লিখে আছে না? কত কত 14, 16, 28, 30, 32, 34 লিখে ফেলি আমরা। হ্যাঁ, শিশিরাঙ্কের তাপমাত্রা তো আসে 15.9। 15.8 আসে। স্যার আপনার স্যার এখানে ওখানে থিটা ওয়ানটায় ওখানে আপনি ধরেছেন 28.6, 29 হবে। কিন্তু বইতে আমাদের এখানে তো 29.6 দাও। আবার বলো। তা থিটা 1 এর মান হবে 29.6।
থিটা জি 1 না এর স্যার, মান আমার বইতে তো স্যার থিটা 1 মান দেওয়া আছে 28.6, আর থিটা থিটা 2 এর মান দেওয়া আছে 20 ডিগ্রি। হ্যাঁ জি না থিটা স্যার, আমার আমার 20.6 29 ডিগ্রি দেওয়া থিটা 2 জি এর স্যার। মান। জি স্যার। কোনটা করতেছো বলো স্যার দেখি? আপনার সাথে চট্টগ্রাম বোর্ড আমারটা মিলছে। 2015 জি স্যার। এরকম আরেকটা ম্যাথ আছে কিন্তু, ঠিক আছে? স্যার 28 দিয়ে করলে তো হয় 15.29। 28.6 দিয়ে করলে এখানে আমি যে অ্যান্সার লিখেছি সেটা মিলে না। স্যার আপনি যে জি না স্যার। তথ্যগুলো দিচ্ছেন সেটা দিয়ে করলে 15.29 আসে। আচ্ছা ঠিক আছে, আমি এখানে যেটা দেওয়া আছে এটা দিয়ে কাজ করে আমি হচ্ছে গিয়ে দেখি থিটা কিভাবে আসে। থিটা 1 হচ্ছে গিয়ে কত 28.6 বিয়োগ জি এর মান হচ্ছে 1.664 গুণ 28.6 মাইনাস 20.6 আমার আসছে 15.288। জি ঠিক স্যার, আছে? আমার এটা আসছে। হ্যাঁ জি তাহলে স্যার। হয়তো অ্যান্সারে ভুল দেওয়া আছে 15 পয়েন্ট, তাহলে হবে এটা থিটা 1 হবে সরি থিটা হবে 15.288 ডিগ্রি সেলসিয়াস। থ্যাংক ইউ তোমাদেরকে। আচ্ছা তো আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে কি কি দেওয়া আছে 14 16, তারপর দেওয়া আছে 28, তারপর 30, এরপর হচ্ছে গিয়ে কত 32, এরপর হচ্ছে গিয়ে 34। এই কয়েকটা তাপমাত্রায় আমাদের হচ্ছে গিয়ে বাষ্পচাপ দেওয়া আছে। আমার মনে হয় এই ম্যাথটা করতে পারলে তোমরা অনেক কিছু বুঝে যাবা। এখানে 14 ডিগ্রি সেলসিয়াসে বাষ্পচাপ দেওয়া আছে 11.99, এরপর দেওয়া আছে 13.63, এরপর দেওয়া আছে 28.35, এরপর দেওয়া আছে 31.83, এরপর দেওয়া আছে 35.66, এরপর দেওয়া আছে 39.90। বিভিন্ন তাপমাত্রায় বাষ্পচাপের মান বিভিন্ন রকম দেওয়া আছে। আমরা হচ্ছে গিয়ে এগুলাকে বিভিন্ন তাপমাত্রা চিহ্ন দিয়ে ধরে নিব। এটাকে লিখবো P14, এটাকে লিখবো P16, এটাকে লিখবো P28, এটাকে লিখবো P30, এইটাকে লিখবো আমরা P32, আর এইটাকে লিখবো আমরা P34। বিভিন্ন এই মানটাকে আমরা P14 হিসেবে চিনব। এখন তোমাদেরকে আমি জিজ্ঞেস করি বলো তো P16 বলতে আমরা কি বুঝবো? 60 ডিগ্রি তাপমাত্রায় যে বাষ্পচাপ। বাষ্পচাপ, এটা বুঝবো আমরা। এখন আমাদেরকে বলেছে আমাদের কি করতে হবে, ঢাকায় শিশিরাঙ্ক নির্ণয় করতে হবে। ঠিক আছে, ঢাকায় শিশিরাঙ্ক নির্ণয় করার জন্য আমরা এই পাশটাতে কাজ করি। ঢাকায় শিশিরাঙ্ক নির্ণয় করার জন্য আর ইকুয়ালস টু কত, স্মল এফ ডিভাইডেড বাই ক্যাপিটাল এফ ইনটু কি 100%। এখন বলো ঢাকার কক্ষ তাপমাত্রা কত বলো দেখি? ঢাকার কক্ষ তাপ বা ঢাকার শিশিরাঙ্ক কত? ঢাকার স্যার শিশিরাঙ্ক হচ্ছে 15.2 15.288 ডিগ্রি সেলসিয়াস শিশিরাঙ্ক। স্মল এফটা হচ্ছে শিশিরাঙ্কে বাষ্পচাপ। এখন বলো এই 15.288 ডিগ্রি সেলসিয়াসে বাষ্পচাপ কি দেওয়া আছে কোশ্চেনে? না না স্যার। স্যার। নাই। তাহলে আমি কি স্মল এফটা যে লিখবো এটার বদলে কি লিখতে পারি P14 প্লাস P1.288 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্পচাপ আর জি স্যার। 1.28 ডিগ্রি সেলসিয়াস বাষ্পচাপকে যোগ করলেই কি পি এটা আসে না 15.288 জি স্যার। লেখা যাবে? জি স্যার, লেখা স্যার। যাবে। ওকে, এখন বলো এই 15.288 কোন দুইটা ঘরের মধ্যে আছে? 14 আর কে? প্রথম 14 আর 16 মাঝে। 14 আর 16 মাঝে আছে। তাহলে আমরা P14 কে P14 তো দেওয়া আছে, কিন্তু এই যে এইটার বদলে আমরা লিখবো P16 মাইনাস P14, আর নিচে লিখবো হচ্ছে 16 বিয়োগ 16 মাইনাস 14। আর এখানে কত লিখবো 1.288। এই যে এখানে এই মানটা এখানে লিখে দিব। যেটা দেওয়া আছে ওইটা নিয়ে আর ধরবো না, যেটা দেওয়া নাই 1.288 ওইটা নিয়ে কাজ করব। এই মানটা আছে, এই পুরো মানটা এই 15.288 পুরো মানটা আছে 14 আর 16 মাঝখানে। এই কারণে আমরা এই কাজটাকে এইভাবে করতে হবে। কোশ্চেন কথা বোঝা গেছে? সবাই ক্লিয়ার?
জি এবার স্যার। আসো ক্যাপিটাল এফ নিয়ে কথা বলি। এই মানটা পরে করো, এই মানটা পরে হিসাব করো, আগে ক্যাপিটাল এফটা নিয়ে হিসাব করি। ক্যাপিটাল এফটা কি? কক্ষ তাপমাত্রায় জলীয় বাষ্প চাপ। এখন বলো ঢাকার কক্ষ তাপমাত্রা কত? 20.6 28.6 28.6 28.6, কিন্তু 28.6 কি দেওয়া আছে? মনে হয় না। কিন্তু কিন্তু স্যার থিটা অনের উপর, হ্যাঁ 28 আর 30 এর মাঝখানে। 28.6 কোন দুইটা ঘরের মাঝে আছে? 28 আর 28 আর 30 এর 30 এর মাঝে মাঝখানে। আছে। তো 28 আর 30 এর মাঝে যদি থাকে, আমি 28.6 ডিগ যে বাষ্পচাপ সেটাকে লিখতে পারবো P28 প্লাস P0.6। লেখা যাবে? আই থিংক যাবে। P28 তো ডিরেক্ট কোশ্চেনে দেওয়াই আছে। আর P0.6 এর বদলে কত লিখতে পারি? একটা ভগ্নাংশ চাপ লিখবো, আর এটা 28 আর 30 এর মাঝে আছে। এটাকে লিখবো হচ্ছে P30 মাইনাস P28, আর এখানে লিখবো কত? 30 মাইনাস 28, আর এখানে গুণ চিহ্ন দিয়ে কত লিখবো? 0.6। ওকে, বুঝতে পেরেছি সবাই কনসেপ্টটা? জি স্যার। ওকে, এবার ক্যালকুলেটর হাতে নাও, হাতে নিয়ে স্মল এফ আর ক্যাপিটাল এফ সবাই বের করে, স্মল এফ এর মান যেটা পাবা একক লিখবা মিলিমিটার মার্কারি প্রেসার, এটার মানটা বের করে ডিরেক্ট আর এর মান বের করবা। করে ফেলো সবাই। 11.99 প্লাস 16 হচ্ছে গিয়ে 13.63 মাইনাস 11.99 বিয়োগ 2, এখানে গুণ করতে হবে 1.288। আমার জন্য যেটা আমি যেটা পেয়েছি সেটা আসছে 13.0416 মিলিমিটার মার্কারি প্রেসার, যেটা আমি না ক্যালকুলেট। স্যার এটা তো এটাই আসছে স্যার। স্মল এফ আসছে এটা, ক্যাপিটাল এফ 28.35 প্লাস 31.83 মাইনাস 28.35 বিয়োগ 2 ইন্টু 0.6, এইটা আসছে আমার জন্য 29.394 মিলিমিটার মার্কারি প্রেসার। অতএব আর এর মান কত আসবে? এই স্মল এফ এর মান আমরা পেয়ে গেছি এখন, এই যে এটা, আর ক্যাপিটাল এফ এর মান আমরা পেয়ে গেছি এটা। তাহলে স্মল এফ কে ক্যাপিটাল এফ দিয়ে ডিভাইড করি, লিখবো আমরা 13.04616 ডিভাইডেড বাই ক্যাপিটাল এফ ইন্টু 100%। আমি যেটা পেয়েছি সেটা আসছে 44.38%। ঠিক লিখেছি? জি স্যার। ওকে, তাহলে ঢাকার জন্য আমাদের আপেক্ষিক আর্দ্রতা আসলো কত? 44.38। এটা কিসের জন্য আসলো? ঢাকার জন্য আসলো। সবাই লেখা হয়েছে? ওকে, জি স্যার। এবার আমাদের কি করতে হবে? রাজশাহীর জন্য কাজ করতে হবে। রাজশাহীরও কি, রাজশাহীতে আপেক্ষিক আর্দ্রতা কত সেটা আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। কিন্তু কথা হচ্ছে রাজশাহীতে আপেক্ষিক আর্দ্রতা ক্যালকুলেশন যে করব, রাজশাহীতে আমি শিশিরাঙ্ক জানি না, রাজশাহীর কক্ষ তাপমাত্রা জানা আছে, θ2 জানা আছে, মানে এই পুরোটা ক্যালকুলেশন কি আবার করতে হবে না রাজশাহীর জন্য? জি স্যার। তাই জি না? স্যার। হ্যাঁ, তাহলে রাজশাহীর জন্য কত লিখবো বলো? রাজশাহীর জন্য আমি যদি লিখি, রাজশাহীর জন্য θ1 কত আসবে? 32.5 32.6 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীর জন্য θ2 এর মান কত আসবে? 22 ডিগ্রি সেলসিয়াস। আর রাজশাহীর জন্য জি এর মান কত আসবে? 1.625। আর থিটা আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। লেখা দেখা যাচ্ছে? ওকে, এখন থিটা ক্যালকুলেশন করে ফেলো। 15.375 ওকে, 32.6 মাইনাস 22, এটা আসে 15.375, তাই না? জি স্যার। ওকে, তাহলে আমরা এগুলো লিখে ফেলি 15. ও, এখানে লিখে ফেলি, রাজশাহীর জন্য আমি রেড কালার দিয়ে করতেছি, 15.375 ডিগ্রি সেলসিয়াস। এখন বলো 15.375 এর এটাও কোথায় আছে?
এই 14 আর 14 থেকে 15 15 মধ্যে। মাঝে। আর রাজশাহীর তাপমাত্রা তাহলে এখানে কি আমার 15.375, এখানে কি 14 প্লাস কত লিখবো? 14 plus 1.375। আর এই পাশে কত লিখবো? একই হবে না? এই পাশে আমরা লিখবো 1.375। ঠিক আছে, হয়ে যাবে। তারপর এটা ক্যালকুলেশন করলে আমরা স্মল এফ এর মানটা এখানে লিখে দিতে পারবো। আর ওটা পরে লিখো, আগে এটা মিলায় নে। হ্যাঁ, রাজশাহী তাপমাত্রা কত? 32.6। এটা কোথায় আছে? 32.6 32 32 আর থেকে 34 স্যার। 34 এর মাঝে। তাহলে আমি এখানে কত লিখবো বলো? 32 এখানে লিখবো আমাদের 06 আর এখানে 32 হবে। আর এই পাশে কত হবে? 32 আর এই পাশে 30 আর এই পাশে হবে 32 আর এই পাশে হবে 30। বুঝতে পেরেছি? ওকে, তাহলে করে ফেলো, কাজগুলো করে ফেলি আমরা। আসো, P14 11.99 প্লাস উপরে রেজাল্টটা আসবে হচ্ছে গিয়ে 13.63 মাইনাস 11.99 ডিভাইডেড বাই 2 মাল্টিপ্লিকেশন 1.375। এটা আমার জন্য আসছে 13.1175। ওকে, পরেরটা করি। পরেরটা কি আসে? 32 35.66 প্লাস 39.90 minus 35.66 divided by 2 multiplication 0.6। এটা আমার জন্য আসে 36.932। 36.932। ওকে, আচ্ছা, এবার তাহলে আমরা করে ফেলি আপেক্ষিক আর্দ্রতা 13.1175 divided by answer into 100%। হ্যাঁ স্যার ক্যাপিটাল এফ এর ওইখানে যে 32 মাইনাস 30 ওইটা না হয়ে 34 মাইনাস 32 হবে না? হ্যাঁ, ও 34 মাইনাস 32, তাহলে আমি একটু ভুল করে ফেলেছি। গুড, 32 হবে। তাহলে আমি আরেকবার করি এটা। 35.66 প্লাস 34 কত? আমি এটা ঠিক লিখছি, এই মানটা আবার ঠিক লিখছি, এটা আবার দেখে দেখে ঠিক লিখছি, এই দুটো অ্যারোর দিকে তাকিয়ে করেছি। ওকে, তাহলে করে ফেলো তো। 13.1175 ডিভাইডেড বাই 36.932 ইন্টু কত? 100%। রাজশাহীর জন্য আপেক্ষিক আর্দ্রতা আসছে 35.52%। বুঝছো? এরকম আসছে। এই হচ্ছে কি আমাদের ক্যালকুলেশন। সবাই কি ধরতে পেরেছো ক্যালকুলেশন? জি স্যার। জি জি স্যার। স্যার। কেউ বুঝতে অসুবিধা হলে জানাও। আছে কারো কনফিউশন? নাই নাকি? ওকে, যদি না থাকে তাহলে এখন বলো, কোন এলাকায় আমরা স্বস্তি বোধ অনুভব করব? রাজশাহীতে। কেন? স্যার, কারণ স্যার রাজশাহীতে আপেক্ষিক আর্দ্রতা কম। কম থাকলে কি হবে? বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ কম থাকবে, আর বাতাসে হ্যাঁ, জলীয়বাষ্প এই জন্য। কম থাকলে আমাদের কি ঘাম টাম তাড়াতাড়ি শুকিয়ে যাবে, তাই না? হ্যাঁ, কিন্তু এখানে একটা ব্যাপার আছে। আপেক্ষিক আর্দ্রতার 50% হচ্ছে গিয়ে সবচাইতে স্ট্যান্ডার্ড। তুমি 50 থেকে যতই দূরে যাবা ততই হচ্ছে গিয়ে তোমার অস্বস্তি বাড়তে থাকবে। ঠিক সিমিলারলি 50 থেকে যতই তুমি কম যাবে ততই হচ্ছে গিয়ে তোমার অস্বস্তির পরিমাণ বাড়তে থাকবে। দুই ক্ষেত্রেই বাড়তে থাকবে। 50 থেকে বেশি হলেও সমস্যা, 50 থেকে কম হলেও সমস্যা। মনে করো এখানে একটা অঞ্চল আছে, এ একটা অঞ্চল, এখানে হচ্ছে বি একটা অঞ্চল। এ অঞ্চলের আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 60%, আর বি অঞ্চলের আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 70%। মানে কি বোঝাবে? বি অঞ্চলে জলীয়বাষ্পের পরিমাণ বেশি, ঘাম টাম শুকালে তাড়াতাড়ি শুকাবে না।
আর এই অঞ্চলে বি অঞ্চলের তুলনায় তাড়াতাড়ি শুকাবে। তাহলে এ আর বি এর মধ্যে কোন অঞ্চল সুবিধাজনক বসবাস, এ। আরামদায়ক? এই এই অংশ অঞ্চল। এ অঞ্চল সুবিধাজনক। এটা হচ্ছে আমি যদি এ এর সাথে বি এর কম্পেয়ার করি, ঠিক আছে, এ এর সাথে যদি বি এর কম্পেয়ার করি। এবার মনে করো আরেকটা অঞ্চল আছে সি, এখানে আরেকটা অঞ্চল আছে ডি। সি অঞ্চলের আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 40% আর ডি অঞ্চলের আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 30%। এখন আমরা বলবো আপেক্ষিক আর্দ্রতার সংজ্ঞা অনুসারে এখানে হচ্ছে কোন অঞ্চলে আরামদায়ক বসবাস করা, এইখানে হচ্ছে সি অঞ্চলে আরামদায়ক। ডি অঞ্চলে কেন নয় বলতেছি। ডি অঞ্চলের ওয়েদার হচ্ছে গিয়ে সি অঞ্চলের তুলনায় অতিরিক্ত ড্রাই। অতিরিক্ত ড্রাই হলে যেটা হয় আমাদের হচ্ছে গিয়ে ঘাম টাম তো অতিরিক্ত তাড়াতাড়ি শুকিয়ে যায়, শরীরে যে মিনারেলস থাকে, কিছু ময়েশ্চার থাকে, সেগুলোও কি হয়ে যায়, তাড়াতাড়ি শুকিয়ে যায়। শুধু তাই না, আমাদের দেখবা গলা শুকিয়ে যায়, আমাদের হচ্ছে শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়। কি রকম সমস্যা? নাকের ভিতরে যে কিছু তরল পদার্থ থাকে সেগুলো হচ্ছে তাড়াতাড়ি শুকিয়ে যায়। চোখের ভিতরে যে মানে চোখের উপরি লেয়ারে যে কিছু তরল পদার্থ থাকে সেগুলোও মানে ওয়েদার ড্রাইনেসের কারণে ওখান থেকে কিছু পানি সে নিয়ে থাকে, তাড়াতাড়ি শুকিয়ে গিয়ে থাকে। এখন এই ধরনের প্রবলেম হইলে তখন আমাদের কি করতে থাকে, চোখ জ্বলতে থাকে, নাক এরকম জ্বলতে থাকে, আর স্কিন হচ্ছে কি আমাদের অনেক বেশি ড্রাই হয়ে যায়, ঠোঁট ফেটে যায়। এই ধরনের প্রবলেম গুলো হয়ে থাকে, শরীরে বিভিন্ন চামড়া টামড়া ফেটে যায়, চামড়া ফেটে রক্ত বের হওয়া শুরু হইতে পারে অতিরিক্ত পরিমাণে ড্রাই ওয়েদার হইলে। তো এই কারণে সি অঞ্চল আর ডি অঞ্চল যদি কখনো এরকম হয় যে আপেক্ষিক আর্দ্রতা 50 থেকে কম, তাহলে কমের দিকে যত হবে সেই সকল অঞ্চলে অস্বস্তি কি হবে, তত বেশি হবে। তো এখন বুঝতে পেরেছো সি আর ডি এর মধ্যে কোন অঞ্চলে আপেক্ষিক আর্দ্রতা কোন অঞ্চলে আমাদের জন্য বসবাস সুবিধাজনক? জি স্যার। কোন অঞ্চলে? সি অঞ্চলে। এই এখন অঞ্চল বলো আমাদের এই রেডটা হচ্ছে রাজশাহীতে আর ব্ল্যাকটা হচ্ছে গিয়ে ঢাকাতে, তাহলে কোন অঞ্চলে আরামদায়ক হবে? ঢাকায়। ঢাকাতে ঢাকা ঢাকাতে। ঢাকাতে। আর রাজশাহীর যদি আপেক্ষিক আর্দ্রতা বেশি আসতো তাহলে আমাদের মানে বেশি তাহলে আসতো মানে রাজশাহীতে। তাহলে রাজশাহীতে। তবে 50 ক্রস করে গেলে ঝামেলা, ঠিক আছে, 50 ক্রস করে গেলে ঝামেলা। এখানে মনে করো ক্যালকুলেশন করার পর ঢাকাতে আসছে, মনে করো এই সাপোজ ক্যালকুলেশন করার পর ঢাকাতে আসছে 60.5%, ঠিক আছে, আর রাজশাহীতে মনে করো আসছে 65%। এখন এই দুটো অঞ্চলের মধ্যে কোন অঞ্চলে বেশি আরামদায়ক? 60.5%। ঢাকাতে। বুঝা গেছে? এভাবে আমাদেরকে হিসাব করতে হবে। পারবো আমরা আপেক্ষিক আর্দ্রতার ম্যাথ গুলা? জি স্যার ইনশাআল্লাহ। জি স্যার স্যার। একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। জি স্যার, একটা যদি স্যার 30 হয় স্যার, আরটা যদি স্যার 70 হয়, সেক্ষেত্রে কি হবে স্যার? ওকে, মনে করো আমাকে কম্পেয়ার করতে বলছে এ এর সাথে বি, ঠিক আছে, এ এর সাথে সি কম্পেয়ার জি করতে স্যার। বলছে। এখন এ তেও আপেক্ষিক আর্দ্রতা 50 থেকে 10 বেশি, সি তেও হচ্ছে কি আপেক্ষিক আর্দ্রতা 50 থেকে কত কম, 10 কম, তাই না? জি স্যার। কিন্তু ঢাকাতে ওয়েদার কত? এটা মনে করো এ ফর ঢাকা, এটা মনে করো সি ফর রাজশাহী। ঢাকাতে ওয়েদার কত ছিল? 28.6 ডিগ্রি। আর রাজশাহীতে ওয়েদার কত ছিল? 32.6 ডিগ্রি সেলসিয়াস। এখন যদি উভয় অঞ্চলে 10 কম, এখানেও 10 কম, এখান থেকে এটা 10 কম, এটা থেকে 10 বেশি, তাহলে আমরা তাকাবো হচ্ছে তাপমাত্রার দিকে। কোন অঞ্চলে তাপমাত্রা বেশি? ঢাকা, রাজশাহী স্যার। রাজশাহীতে স্যার। রাজশাহীতে তাপমাত্রা বেশি, তাহলে রাজশাহীতে গরম বেশি লাগবে, তাহলে অবশ্যই আমাদের ঢাকাতে তাপমাত্রা কম, ঢাকাতে আরামদায়ক বেশি মনে হবে। বুঝছো? এরকম জি স্যার। থাকবে। জি স্যার। ক্লিয়ার? তো এই হচ্ছে কি আমাদের আপেক্ষিক আর্দ্রতার উপর ভিত্তি করে এই ধরনের ম্যাথ। এখন এইখানে যে ম্যাথ গুলো আছে সবগুলা করে ফেলবা, আমি যেগুলো একটু করতে মানা করছি সেগুলো করবা না। যেমন ঢাকা বোর্ড 2017, এটা আপাতত আসবে না, ঠিক আছে। ঢাকা বোর্ড 2017 এই কোশ্চেনটা তো অনেক ঝামেলা আছে, এটা সহজ না, এটাতে অনেক বিশাল কিছু ক্যালকুলেশন আছে, ঠিক আছে। যত সহজে আর টেস্ট পেপার গুলোতে ঢাকা বোর্ড 2017 ম্যাথ গুলো ভুল করে দেওয়া আছে, ঠিক আছে, আমি চেক করেছি কয়েকটা জায়গায় ভুল করে দেওয়া আছে। ঢাকা বোর্ড 2017 আদর্শ গ্যাস থেকে যে ম্যাথ আসছে সেটা আমরা স্কিপ করব, আরো কিছু ম্যাথ আছে সেগুলো আমি একটু বলে দিই।
কোনগুলো স্কিপ করব আমরা? রাজশাহী বোর্ড 2017, এটাও আমরা স্কিপ করব। রাজশাহী বোর্ড 2017 ম্যাথটাতে কোনো প্রবলেম নাই, অ্যান্সারও ঠিক আছে, কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে কি রাজশাহী বোর্ড 2017 ম্যাথটা একটু জটিল আছে। তো আপাতত এই ধরনের জটিল ম্যাথগুলো তোমাদের এই পরীক্ষার জন্য থাকবে না, যেহেতু তোমাদের সময়টা অনেক কম দেওয়া হয়েছে। এই অল্প সময়ের মধ্যে এই ধরনের জটিল ম্যাথগুলা সাধারণত থাকবে না। বুঝতে পেরেছি আমরা? জি স্যার। ওকে, এই হচ্ছে গিয়ে শিশিরাঙ্ক রিলেটেড ম্যাথগুলা। তো এভাবে যদি আমরা কয়েকটা প্র্যাকটিস করতে থাকো, বারবার যদি কয়েকটা প্র্যাকটিস করো, তাহলে অবশ্যই শিশিরাঙ্ক রিলেটেড ম্যাথগুলো তোমরা সবাই করতে পারবা। ঠিক আছে? আচ্ছা, এখন বলো তোমাদের আর কোনো কনফিউশন আছে কিনা? তাহলে কি স্যার আমাদের বইয়ে স্যার অ্যান্সার ভুল দেওয়া আছে? হ্যাঁ, ওই ম্যাথে তাহলে যেহেতু যে এই ম্যাথটা যেটা করলাম এই মাত্র, অ্যান্সার আমাদের এরর আছে নিশ্চয়ই। ওরা ছকের ভ্যালুগুলো তুলতে গিয়ে কোথাও না কোথাও ডাটা ভুল করে লিখেছে। ঠিক আছে, কারণ আমাদের করে দেখলাম, আমাদের তো এটাই আসে। যেমন আপেক্ষিক আর্দ্রতা রাজশাহীতে মনে হয় ঠিকই আসলো 35 পয়েন্ট সামথিং, ঢাকাতে আমাদের আসলো 44, কিন্তু ওদের আসছে 41, ওদেরটা 41। ভুল আছে। মানে গ্লেজার উৎপাদক তাহলে হয়তোবা কোনো কারণে কিছুটা ভুল দেওয়া আছে। তাহলে কি স্যার ঢাকায় স্বস্তিবোধ বেশি করবে? হুম, ঢাকাতে হ্যাঁ, বুঝি নাই। ঢাকাতে স্বস্তি বেশি স্যার করবে। স্যার একটা কথা ছিল, হ্যাঁ হ্যাঁ, যদি আমরা 50% কাছাকাছি মানে হয় তাহলে সেটাকে আমরা মানে স্বস্তিদায়ক হিসেবে ধরবো। কম্পেয়ার তো মানে স্বস্তিদায়ক না যদি কম্পেয়ার করে যদি দেখি যে যেই মানটা হচ্ছে 50% একদম কাছাকাছি, হ্যাঁ, সেই মানটা মানে 50 থেকে বাড়লে যত 50 থেকে যত বাড়তে থাকবে ততই হচ্ছে অস্বস্তির পরিমাণ বাড়তে থাকবে। এখন কম্পেয়ার করে একটু আগে বলেছিলাম 60 এন্ড 60, 60 এন্ড 70, তাহলে এই দুটার মধ্যে কোন এলাকায় অস্বস্তি বেশি? ডেফিনেটলি যখন 70 হবে তখন অস্বস্তি বেশি হবে। বুঝছো? জি স্যার। ক্লিয়ার? ওকে, এই হচ্ছে গিয়ে এই ধরনের একটা ম্যাথ। আর তোমাদের সিনিয়রদের একটা ম্যাথ কিছুদিন আগে আসছিল, তোমাদের যারা এই যে রিসেন্ট মডেল টেস্ট দিয়েছে, তোমাদের সিনিয়র ভাইয়েরা বোনেরা, তাদের একটা ম্যাথ আসছে, ওই ম্যাথটা একটু সলভ করে দেই। ঠিক আছে? এই আদর্শ গ্যাস থেকে। আদর্শ গ্যাস থেকে যে ম্যাথটা আসছে সেই ম্যাথটা হচ্ছে গিয়ে উদাহরণে আছে, সাধারণ তপস্যার উদাহরণে আছে। এক্স্যাক্টলি হুবহু ওই ম্যাথটাই দেওয়া হয়েছে। ম্যাথটা হচ্ছে উদাহরণের 10.18, ঢাকা বোর্ড 2015। এটা এটা হচ্ছে ঢাকা বোর্ড 2015। তো এই ম্যাথটাতে কি করা হয়েছে? এই ম্যাথটাতে প্রথমে যেটা বলেছে, বায়ুপূর্ণ একটি বেলুনকে একটি হ্রদের 40 মিটার গভীরে নিয়ে যাওয়ায় সেটি 1 লিটার আয়তন ধারণ করলো। ঠিক আছে, এরপরের লাইন, হ্রদের তলদেশে বেলুনে আরো 1 লিটার বায়ু প্রবেশ করিয়ে তারপর ছেড়ে দেওয়া হলো। ক্লিয়ার? এখন বলেছে এটা হচ্ছে গিয়ে কোয়েশ্চেন, নিমজ্জনের পূর্বে উদ্দীপকের বেলুনের আয়তন কত ছিল? এরপর বলেছে বেলুনের সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা 9 লিটার। পানির উপরিতলে বেলুনটি অক্ষত অবস্থায় পৌঁছাবে কিনা? ম্যাথটা বুঝতে পেরেছি? প্রথমে হচ্ছে দুইটা কেস, আমরা দুইটা হ্রদ, একই হ্রদ দুই ভাবে চিন্তা করব। একটা বেলুন, বড় একটা বেলুন ছিল, এই বেলুনটাকে যখন আমি উপর থেকে নিচে নিয়ে আসছি তখন এর ভেতরের আয়তন হয়ে গেছে কত? কত হয়ে গেছে? 1 লিটার। ঠিক আছে, 1 লিটার। তুমি কি এখান থেকে এটা কি V2 না, এটা কি V1 ক্যালকুলেশন করতে পারবা না? পারবা? জি স্যার। ক নাম্বারে বলেছে জি স্যার, নিমজ্জনের পারবো। আগে আয়তন। তো P1 তুমি কোন ফর্মুলা লিখবা? অবশ্যই P1 V1 ইকুয়ালস কত লিখবা? P2 V2। P2 এটা তোমার P1, এখানে কত হবে? P2। তুমি P2 এর বদলে P1 এর বদলে লিখবা PA, V1 এর বদলে লিখবা V1, P2 এর বদলে লিখবা PA প্লাস PW, আর V2 এর বদলে কত লিখবা? 1 লিটার। এখান থেকে তুমি কি V1 ক্যালকুলেশন করতে পারবা না?
আমরা অবশ্যই পারবো, রাইট? জি স্যার। ক্যালকুলেশন ওরা করে এটা পেয়েছে কত, 5 লিটার। মানে এই বেলুনের ভিতরে গ্যাস, বেলুনের আয়তন প্রথমে কত লিটার ছিল, 5 লিটার। এটাকে যখন পানির ভিতরে নিয়ে গেছে, এটা ছোট হয়ে গেছে, আয়তন কত হয়ে গেছে বলো, আয়তন কত হয়ে গেছে, 1 লিটার। এখন যেটা কাজ, পরের কাজে যেটা করেছে, এটা 1 লিটার আয়তন আছে না, এই বেলুনের ভিতরে পানি নিচে নিয়ে যাওয়ার পর আরো 1 লিটার গ্যাস এটা ভিতরে প্রবেশ করাইছে। তাহলে এটা আয়তন এখন কত হয়ে গেল, 2 লিটার। 2 লিটার। এরপর প্রবেশ করে এটাকে ছেড়ে দিছে। বেলুন কি এখন থাকবে পানির নিচে, না উপরে চলে যাবে? উপরে চলে যাবে। উপরে চলে যাবে। উপরে চলে গেলে একটা নতুন আয়তন হবে, ঠিক আছে, নতুন একটা আয়তন হবে, এটা হচ্ছে V2। এইটা নির্ণয় করতে হবে। এখন নিচ থেকে উপরে আসছে, এর আগেটা উপর থেকে নিচে আসছে, ঠিক আছে। এখন আয়তন কত, যেহেতু 1 লিটার নতুন করে বাতাস প্রবেশ করাইছে, তাহলে তার আয়তন কত হয়ে গেছে, 2 লিটার। এখন কি তুমি একইভাবে P1 V1 দিয়ে তুমি কি V2 ক্যালকুলেশন করতে পারবা না? জি জি স্যার, স্যার। পারবো। পারবা। কোশ্চেনে একটা কথা বলা আছে, সেটা হচ্ছে গিয়ে যে বেলুনের সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা 9 লিটার। মানে কি, বেলুনটা যদি ফুলতে থাকে 9 লিটার পর্যন্ত সে ফুলতে পারবে। 9 লিটার বেশি যদি ফুলে যায়, তাহলে বেলুনটা আর মানে ঠিকঠাক থাকবে না, সে হচ্ছে ফুটে যাবে, অক্ষত অবস্থায় থাকবে না। এখন বেলুনটা আস্তে আস্তে উপরে উঠবে, 3 লিটার হবে, 4 লিটার হবে, 5 লিটার হবে। সে যদি পানির উপরে গিয়ে 9 লিটারের আগ পর্যন্ত থাকে, অথবা 9 লিটার পর্যন্ত থাকে, তাহলে তো ফুটবে না, রাইট? কিন্তু 9 লিটার ক্রস করে ফেললে সে কি হবে, ফুটে যাবে। তো ফুটে যাবে। আমরা V2 এর মান ক্যালকুলেশন করব একই সূত্র কাজে লাগিয়ে। P1 V1 = কত, P2 V2। এখানে P1 কোনটা, এটা হচ্ছে P1, এটা হচ্ছে P2। P1 এর বদলে আমি লিখব PA প্লাস কত, PW। আর এখানে V1 এর বদলে লিখব 2 লিটার। আর এখানে P2 এর বদলে আমি লিখব হচ্ছে গিয়ে PA, আর V2 আমরা ক্যালকুলেশন করব। বইতে ক্যালকুলেশন করেছে, V2 এর মান পেয়েছে কত, 10 লিটার। কিন্তু বেলুনটা সর্বোচ্চ কত লিটার পর্যন্ত অক্ষত অবস্থায় থাকবে, 9 লিটার। কিন্তু বেলুনের আয়তন উপরে যদি আসে তাকে, তাহলে তার আয়তন 10 লিটার হয়ে যাবে। কিন্তু 9 লিটারের বেশি তো সে ফুলতে পারবে না। তার মানে সে কি অক্ষত অবস্থায় পানির উপরে তলে আসতে পারবে না, পানির ভিতরে ফুটে যাবে? পানির ভিতরে। পানির হ্যাঁ, ভিতরেই পানির ফুটে ভিতরে। যাবে। পানির ভিতরে ফুটে যাবে। তাহলে আমাদের কোশ্চেনে ছিল বেলুনটি কি অক্ষত অবস্থায় পানির উপরিতলে আসতে পারবে? তাহলে আমাদের কোশ্চেন হবে পারফেক্টলি নো, আসতে পারবে না। এটা বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, এই ম্যাথটা একটা ভালো ম্যাথ ছিল, আশা করি তোমরা পারবে। তো উদাহরণ থেকে যত ম্যাথ আছে, ঠিক আছে, উদাহরণ থেকে তোমার যত ম্যাথ বোর্ডে আসছে সবগুলাই খুব সুন্দর করে করে ফেলতে হবে, মনোযোগ দিয়ে খুব সুন্দর মতো করে ফেলবা। তাহলে দেখবা এই চ্যাপ্টার থেকে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না, আশা করি। ঠিক আছে, এখন বলো এই চ্যাপ্টারে তোমাদের আর কার কোথায় প্রবলেম আছে বা থাকতে পারে? আছে না নাই? স্যার ঝড় বৃষ্টি বা এই টাইপের। আচ্ছা, ঝড় বৃষ্টি ওই টাইপের যেটা হয়ে যাবে, হলে কি হবে না হবে, এই তোমাদের কাছে কি ইসাক স্যারের বই আছে কারো কাছে, ফার্স্ট পার্ট? জি স্যার, আমার কাছে আছে। আচ্ছা, ইসাক স্যারের বইতে দেখো লাস্টে শিশিরাঙ্কের ম্যাথ, মানে শিশিরাঙ্কের কনসেপ্টটা যেখানে শেষ করেছে, ওইখানে 4টা অপশন দেওয়া আছে, যে θ1 এবং θ2 এর তাপমাত্রা পার্থক্য হঠাৎ কমে গেলে কি হবে, ধীরে ধীরে কমলে কি হবে, একই রকম থাকলে কি হবে, 4টা অপশন আছে, পাবা। ঠিক আছে, ওই 4টা অপশন ছবি তুলবা, ছবি তুলে গ্রুপে দিয়ে দিবা। ঠিক আছে, জি স্যার। ওকে। তাহলে আমরা ধরতে পারি এই চ্যাপ্টার রিলেটেড